আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআর সহ সব বাহিনীর সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, নিরাপত্তার চাদর যেন জনবিচ্ছিন্নতার কারণ না হয়। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। তদন্তে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আদালত থেকে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। মন্তব্য চিফ প্রসিকিউটরের। থাকবে স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের সুযোগও। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। নিম্নচাপের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি, বৈরী আবহাওয়ায় হাতিয়া থেকে নৌ চলাচল বন্ধ। শেষ ৮ নিশ্চিতের মিশনে রাত ২টায় নরওয়ে ব্রাজিল মুখোমুখি। জয় দিয়ে ভাইকিংদের বিরুদ্ধে ইতিহাস পাল্টাতে চায় সেলেসাওরা। শুরুর একাদশে থাকছে না নেইমার। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নিরাপত্তা কৌশল যাতে জনগণ থেকে সরকার প্রধানকে দূরে ঠেলে না দেয়, সেদিকে লক্ষ্য রেখে পিজিআর সদস্যদের নিরাপত্তা কৌশল বিন্যাসের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব আর কখনো হুমকির সম্মুখীন হবে না। আর আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত সুশৃঙ্খল ও পেশাদার সামরিক ইউনিট। ১৯৭৫ সালের ৫ জুলাই গঠিত হওয়ার পর থেকে এই রেজিমেন্ট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে দেশের মর্যাদার প্রতীক হিসেবে গুরুদায়িত্ব পালন করে আসছে। বিশেষায়িত এই বাহিনীর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনী, বিমান বাহিনী প্রধান ও অন্যান্য সামরিক কর্মকর্তাদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধানমন্ত্রী। এরপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নানা কারণে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে সেদিকে লক্ষ্য রাখতে পিজিআরের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। বলেন, তাহলেই দেশের সার্বভৌমত্ব আর হুমকির মুখে পড়বে না। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। পরে পিজিআর সদস্যদের সাথে প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। আমি আশা করি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে
নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। প্রযুক্তি নির্ভর সক্ষমতা বৃদ্ধি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দলীয়ভাবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে আদালত থেকেই দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধের পাশাপাশি স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের সুযোগও থাকবে। ৫ আগস্টের পর সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে অন্তর্বর্তী সরকার, যা এখনও বহাল। যদিও বিদেশে অবস্থান করেই বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান সহ নানা বিশৃঙ্খল কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ খোদ শেখ হাসিনার বিরুদ্ধে। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষ স্বীকার না করে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। দ্রুতই দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। এদিকে বিগত 15 বছরে সামগ্রিক মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্তে অপরাধ প্রমাণিত হলে আদালত থেকেই দল হিসেবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। ব্যক্তিকে যেমন সাবস্টিটিউট সেন্টেন্স দেওয়া যাবে, আর সংগঠন হিসেবে সংগঠনের সম্পত্তি ব্যান করা যাবে, সংগঠনটিকে ব্যান করা যাবে। ইনভেস্টিগেশন রিপোর্ট যথাসময়ে ইনশাল্লাহ পাওয়া যাবে আশা করি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার একবার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ফের বিচার সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানালেন, প্রধানমন্ত্রী হিসেবে বিচার হয়েছে, এবার দলীয় প্রধান হিসেবে বিচার হবে। সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা রক্ষী বাহিনী এবং সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, পরবর্তীকালে একটি স্বৈরাচার দোসর হিসেবে কাজ করা, একটা স্বৈর শাসনকে দীর্ঘ বছরই দেশে তাদেরকে সহায়তা করা, নিজে 2009 থেকে নিজেরা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার নির্যাতন করা। গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয়ভাবে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ তার অঙ্গ সংগঠন, যা ট্রাইব্যুনালে প্রমাণিত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সকালে এই খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। কয়েক দিনের তাপপ্রবাহের পর বৃষ্টির দেখা মিলেছে রাজধানী ঢাকাতেও। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিপাত ও নিম্নচাপের প্রভাব যা আরও 3 থেকে 4 দিন অব্যাহত থাকবে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারতের উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে। দুপুরে এক নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা গতকাল সুস্পষ্ট লঘুচাপ ছিল। এর প্রভাবে সাগর উত্তাল থাকবে। বিশেষ করে 4টা যে সমুদ্র পোর্ট রয়েছে, আমরা 4টা সমুদ্র পোর্টকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সমস্ত মাছ ধরা নৌকাটাকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত। তবে যে নিম্নচাপটা রয়েছে, এটা মৌসুমী নিম্নচাপ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিছুটা উত্তাল রয়েছে সাগর। বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। সংশ্লিষ্টরা জানান, নদী উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সি ট্রাক, ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। কক্সবাজার, বরগুনা, পটুয়াখালী সহ উপকূলীয় জেলাগুলোতে
সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে উপকূলে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। বরগুনার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানিয়েছে এরই মধ্যে বেশিরভাগ ট্রলার তীরে ফিরেছে। যারা গভীর সাগরে রয়েছে তাদের সাথে যোগাযোগ করে দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশনা দেওয়া হচ্ছে। কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা ও কর্মপরিকল্পনা নির্ধারণে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সভায় তিনি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ সহ ব্যাপক বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। সভায় কর্মকর্তারা জানান, কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ আরও বাড়বে। সরকারি যে কোনো অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারিকৃত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে 3D কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে তৈরি করতে হবে যেন তাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। আরও বলা হয়, এসব ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। খেলার খবর। শেষ 8 নিশ্চিতের মিশনে আজ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। জয় দিয়ে ভাইকিংদের বিপক্ষে অতীত ইতিহাস পাল্টাতে চায় সেলেসাওরা। ইনজুরির কারণে খেলা হবে না পাকেতার, তবে অ্যাভেলেবল থাকছেন রাফিনিয়া। এই ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। 20 রাতে বিপরীতে আর্লিং হালান্ডে চড়ে জয়ের স্বপ্ন নরওয়ের। বাংলাদেশ সময় রাত 2টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে দুদল। শেষ 8-এ টিকিট পেতে একটা জুজু কাটাতে হবে ব্রাজিলকে, আর সেটি বিশ্বকাপের নকআউটে ইউরোপিয়ান প্রতিপক্ষের জুজু। সবশেষ 5 বিশ্বকাপের নকআউট থেকে সেলেসাওদের বিদায় নিশ্চিত হয়েছে কোনো না কোনো ইউরোপীয় দলের কাছে হেরে। প্রতিপক্ষ নরওয়ে বলেই বাড়তি চাপ ব্রাজিল শিবিরে। নিজেদের ইতিহাসে একমাত্র নরওয়ের বিপক্ষেই কোনো জয় নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মুখোমুখি 4 দেখায় 2টি করে জয় ও ড্রয়ে অপরাজিত দেশটি। ইতিহাস ও পরিসংখ্যান যখন পুরোপুরি বিপক্ষে কথা বলছে, তখন লাতিন জায়ান্টদের বাড়তি দুশ্চিন্তা ইনজুরি। ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন রাফিনিয়া, মিলবে না লুকাস পাকেতার সার্ভিস। বিকল্প হিসেবে মার্তিনেল্লি ও রায়ানেই আস্থা কোচ কার্লো আনচেলত্তির। এই ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। নরওয়ে বধে সেলেসাওদের মূল ভরসা হবেন ভিনিসিয়াস জুনিয়র। আসরে এখন পর্যন্ত 4 গোল ভিনির। সব মিলে গতিময় উইং ও 1-to-1 ড্রিবলিং স্কিলে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙাই হবে ব্রাজিলের পরিকল্পনা। আমাদের গেম প্ল্যান বা কৌশল অনুযায়ী খেলোয়াড় বাছাই করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের প্রতিপক্ষের শক্তির কথাটাও মাথায় রাখতে হবে, কারণ প্রতিপক্ষ কতটা শক্তিশালী তা সবসময় বিবেচনায় রাখতে হয়। তবে মূল লক্ষ্য থাকবে ম্যাচে আমরা ঠিক কী ধরনের আইডিয়া বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই তার উপর। রাফিনিয়া খুব ভালো উন্নতি করেছে, সে এখনও শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকবে এবং দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে নামার সুযোগ থাকতে পারে। পরিসংখ্যান নিজেদের পক্ষে কথা বললেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে সতর্ক ভূমিকায় নরওয়ে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারালেও বড় পরাজয় জুটেছে ফ্রান্সের বিপক্ষে। রাউন্ড অফ 32-তে আইভরি কোস্টকে হারিয়ে মিলাচ্ছে 16-এর টিকিট। যে যাত্রার কাণ্ডারি 5 গোল করে গোল্ডেন বুটের রেসে থাকা আর্লিং হল্যান্ড। তবে উড়ন্ত ছন্দে থাকা ভিনিসিয়াসকে বোতলবন্দি করে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চায় নরওয়ে। আমি এখনো বলবো যে ব্রাজিলই ফেভারিট, তবে আমি এটাও বলেছি যে তারা একদম আকাশচুম্বী বা অনেক ফেভারিট তেমনটা কিন্তু আমার মনে হয় না, যেটা হয়তো তারা কয়েক বছর আগে বা 2-3-4 বছর আগে ছিল। এখন আমাদের কথা যদি বলি, আমরাও কিন্তু দীর্ঘ সময় ধরে খুব চমৎকার একটা ফর্মে আছি। আমাদের নিজেদের ওপর দারুণ আত্মবিশ্বাস আছে।
হাই প্রেসিং ফুটবলে ব্রাজিলের মিডফিল্ডকে আরও দুর্বল করার পরিকল্পনা নরওয়ের, পাশাপাশি কাউন্টার অ্যাটাকে ব্যবধান করতে চায় ইউরোপ প্রতিনিধিরা। নরওয়ের বিপক্ষে যেমন কখনোই জিততে না পারার একটা পরিসংখ্যান আছে ব্রাজিলের, তেমনি 2006 বিশ্বকাপের পর থেকে প্রতিটি আসরের নকআউট পর্বে সেলেসাওদের বিদায় নিতে হয়েছে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলে। তবে এর আগের আসরগুলোতে তাদের ডাগআউটে কখনোই কোনো ইউরোপিয়ান কোচ ছিল না। এবার আছেন কার্লো আনচেলত্তি। তাকে দিয়েই সেই ইতিহাস পাল্টাতে চাইবে সেলেসাওরা। বিপরীতে চাপমুক্ত হয়ে ব্রাজিলকে হারানোর লক্ষ্য নরওয়ের। মুদ্রা বিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। মাঠে লিওনেল মেসির ড্রিবলিং যতটা না নিখুঁত, ঠিক ততটাই জটিল মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে করা নানা গুঞ্জন। কয়েক মাস ধরে স্পোর্টস জার্নালিস্ট সোফি মার্টিনেজের সাথে LM10-এর রসায়ন নিয়েও জল ঘোলা কম হয়নি। অনেকে তো বলেই ফেলেছিলেন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। তবে এবার এই বিষয়ে মুখ খুলেছেন খোদ মেসি পত্নী আন্তোনেলা রুকুজ্জো, জানিয়েছেন নিজের অনুভূতির কথা। স্ত্রী থাকার পরেও ক্রীড়া সাংবাদিক সোফি মার্টিনেজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বিশ্বকাপ জয়ী মহাতারকা লিওনেল মেসি। গত কয়েক মাস ধরেই বিভিন্ন গণমাধ্যমে ঝড়ের গতিতে প্রচার হতে থাকে এসব গুঞ্জন। কিন্তু এগুলো নিয়ে কি ভাবছেন খোদ মেসি পত্নী আন্তোনেলা রুকুজ্জো? কি বা প্রতিক্রিয়া সেই ক্রীড়া সাংবাদিকের? সম্প্রতি জনপ্রিয় রেডিও শোতে ক্যাটালিনা ডোলোগির মুখোমুখি হয়ে মনের সব ক্ষোভ উগরে দিলেন সোফি মার্টিনেজ। সাফ জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় যা ছড়াচ্ছে তার 1% সত্যি নয়। তবে সবচেয়ে বড় টুইস্ট এসেছে পর্দার পেছন থেকে। সোফি নাকি এসব বিষয় নিয়ে একান্তে কথা বলেছেন মেসির স্ত্রীর সাথে। সোফি জানান এসব সস্তা গুঞ্জনে কান না দিতে তাকে মেসেজ করেছিলেন আন্তোনেলা। সেই মেসেজে কি ছিল সেটাও তুলে ধরেছেন সোফি। ওইসব ফালতু শোরগোল নিয়ে একদম মাথা ঘামিও না। একজন নারী সাংবাদিক যখন কোনো পুরুষের সাথে কথা বলে তখন আমাদের সমাজ যেভাবে রটনা তৈরি করে এটা তারই অংশ। আমাদের এই মানসিকতা কাটিয়ে উঠতে হবে। এমন মন্তব্যে নেটিজেনদের মুখে কুলো পেটে দেন মেসি পত্নী। আর সোফিও তাকে প্রশংসায় ভাসিয়ে বলেছেন আন্তোনেলা একজন অ্যাবসলিউট বস। তবে যারা সোফির রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে খাতা কলম নিয়ে বসেছিলেন তাদের জন্য সুখবর। সোফি স্পষ্ট জানিয়েছেন তিনি এই মুহূর্তে পুরোপুরি সিঙ্গেল। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। গত 24 ঘন্টায় হামির উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 4 এবং সিলেটে, বরিশালে ও খুলনায় মৃত্যু হয়েছে আরও 3 জনের। নতুন আক্রান্তের সংখ্যা 1031 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝেও। স্বাধীনতার দীর্ঘ 53 বছরও প্যাথোলজি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইক্যাথ এলমিক 2026 শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এই কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও স্বাস্থ্য খাতের অধিকাংশ সামগ্রী আমদানি নির্ভর। স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রযুক্তি, গবেষণা ও দেশীয় উদ্ভাবনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। সংসদের বাজেট অধিবেশনে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা প্রদানে আগ্রহী। স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন মন্ত্রী। Importing the equipment, medical equipment, you know how much, what is the extent, volume of foreign currencies we are using every day to import the equipment. If you are our people, if you guys, if you can invent and prepare the things to produce locally, I assure you we will extend all of our cooperations to you to go for that works. প্রবাসীদের দাবির মুখে 4 মাস বন্ধ থাকার পর ফের চালু হলো সিলেট ম্যানচেস্টার ফ্লাইট। এতে করে স্বস্তিতে প্রবাসীরা। সংশ্লিষ্টরা জানান, ফ্লাইট চালুর ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ছিল। সপ্তাহে 2 দিন ফ্লাইটটি যাওয়া আসা করবে।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে 268 জন যাত্রী নিয়ে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের 208 ফ্লাইটটি দুপুরে অবতরণ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। 4 মাস বন্ধ থাকার পর আবারও ফ্লাইট চালু হওয়ায় খুশি প্রবাসীরা। ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান তাদের। শর্ট টাইমে আওয়া যায় ম্যানচেস্টার থেকে। ম্যানচেস্টারও আমরা অনেক বাংলাদেশি সিলেটি যারা আছেন ম্যানচেস্টার বেশিরভাগ থাকেন অনেক মানুষ, তারা লাগে খুব ইজি হয়েছে। ডিরেক্ট ফ্লাইট হয়, আমরা অত্যন্ত খুশি। আমরা যারা নর্থ ইংল্যান্ডে থাকি আমাদের জন্য ম্যানচেস্টার ভেরি কনভেনিয়েন্ট, সময় কম লাগে এবং আমরা পরিবার পরিজন নিয়ে আমরা সরাসরি সিলেটে আসতে পারি। ডাইরেক্ট ম্যানচেস্টার থেকে সিলেট আসতে পারছি, কোনো ঝামেলা কোনো হাসল হয় নাই, সার্ভিসটা খুব ভালো। এ সময় 2 মন্ত্রী উপদেষ্টা জানান, প্রবাসীদের সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। সিলেট কক্সবাজার ফ্লাইট চালু ও বিমানের সেবার মান বাড়ানোর আশ্বাস দেন তারা। যাত্রী সেবা আমরা আরো ভালো নিশ্চিত করতে পারি, নিয়মিত যাত্রী সেবা পায়, নির্ভরযোগ্য যাত্রী সেবা পায়, সেটার দিকে আমরা সবাই মনোনিবেশ দিব, এটাই আমাদের মূল লক্ষ্য। অন্যান্য রুটে সিলেট থেকে যেন সরাসরি বিমান যায়, আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ, ব্যবসার যোগাযোগ, ট্রেড কমিউনিকেশন সব যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চালু থাকবে। আবার নেতৃত্বে আমরা এই ফ্লাইটটা চালু করতে পারলাম বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবার, এন্ড ইট ইজ আ ওয়ান্ডারফুল ডে। হজ ফ্লাইট সেবা নির্বিঘ্ন রাখতে গত 1 মার্চ থেকে সিলেট ম্যানচেস্টার রুটে ফ্লাইট বন্ধ রাখা হয়। ফের চালুর দাবিতে নানা কর্মসূচি পালন করে প্রবাসীরা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। জুলাই বিপ্লবের শহীদদের সুনির্দিষ্ট রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দেওয়ার দাবি জানিয়েছেন শহীদ আবু সাইদের বড় ভাই আবুল হোসেন। পলাতক ফ্যাসিবাদী মহলে নতুন বিতর্কের অপচেষ্টা ও বিভ্রান্তিকর বয়ান থেকে দেশের সচেতন মহলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই বিপ্লবের শহীদদের কবর জিয়ারত করে মঞ্চ 24। পরে সংবাদ সম্মেলনে আবুল হোসেন বলেন, আবু সাইদের সর্বোচ্চ আত্মত্যাগী দেশের মানুষকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জুগিয়েছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাবের মতো জুলাই বিপ্লবের শহীদদের জন্যও রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্মৃতিস্তম্ভ সংরক্ষণের দাবি জানান তিনি। এ সময় মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন, 2 বছর পার হলেও শহীদদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান না দেওয়া এবং শহীদ পরিবারের অবহেলিত থাকা অত্যন্ত দুঃখজনক। জুলাই বিপ্লবকে যারা ষড়যন্ত্র বলে হালকা করতে চায় এবং নতুন করে স্বৈরাচার আওয়ামী লীগের বয়ান তৈরির চেষ্টা চালাচ্ছে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে জানান তিনি। যেমন 1971 সালে মুক্তিযুদ্ধে 7 জন বীর শিষ্টকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই রকমই এই জুলাই বিপ্লবের আইকনিক শহীদ আবু সাইদ, তারা আমরা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। বিচারের আগে হাসিনা, কামাল সহ যারা জুলাই গণহত্যার নির্দেশদাতা ছিল, তাদের ফাঁসির আগে বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না। স্থায়ী কর্মসংস্থানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মরত লাইভস্টক সার্ভিস প্রোভাইডাররা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন সারা দেশ থেকে আসা এলএসপিরা। আন্দোলনকারীরা জানান, গত 7 বছর ধরে তারা মাঠ পর্যায়ে খামারিদের সেবা প্রদান এবং গবাদি পশুর বিভিন্ন প্রাণঘাতী রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গত 31 মার্চ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। চাকরি স্থায়ীকরণের বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে 2 দফা সুপারিশ পাঠানো হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অনতিবিলম্বে তাদের এই দাবি পূরণ করা না হলে আগামীতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সব কার্যক্রম বন্ধের কথা জানান আন্দোলনরতরা। প্রয়োজনে আমরণ, অনশন ও ঘেরোয়ের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।